তাপদাহে পড়ছে দেশ। মের শুরুতে ঝড় বৃষ্টির আভাস, বিপুল অঙ্কের বকেয়ায় বিদ্যুৎ উৎপাদন মুখ থুবড়ে পড়ার শঙ্কা। ভরা মৌসুম ও প্রচুর সরবরাহের মাঝেও আলু পেঁয়াজের অস্থিরতা, মাছ মুরগির বাজার চড়া, নিত্যপণ্যের আগুনে বিরক্ত সাধারণ ক্রেতারা। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস থাইল্যান্ডের, সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি সই, সম্পর্ক আরও জোরদারের আশা দুই প্রধানমন্ত্রীর। বিএনপিকে ছাড়া ভালোই চলছে গণতন্ত্র ও নির্বাচন, বলেছেন ওবায়দুল কাদের। সরকার সফল, বিরোধী মত দমনে ব্যর্থ, সীমান্ত হত্যা বন্ধে অভিযোগ বিএনপির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান টানা তাপপ্রবাহ দ্রুত শেষ হতে যাচ্ছে বলে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বলেছে মে মাসের শুরু থেকেই দেশ জুড়ে বৃষ্টি নামবে। স্বস্তির সে বৃষ্টিতেই কমবে গরমের তীব্রতা। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায় চলমান তাপদাহ এপ্রিলের বাকি 4 দিনও চলবে। ঢাকা সহ তাপদাহ চলমান এলাকাগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। তবে মে মাসের প্রথম দিন থেকেই দেশের আকাশে মেঘের উপস্থিত বাড়বে। 2 মে থেকে পরের কয়েকদিন সারা দেশে বৃষ্টি থাকবে। কালবৈশাখীও হতে পারে। এতে গরমের তীব্রতা অনেকটাই কমে আসবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে চলমান হিট অ্যালার্ট 28 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে এবং তা বাড়তে পারে মে মাস পর্যন্ত। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.7 ডিগ্রি সেলসিয়াস। কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে স্বস্তিকর অবস্থা ফিরে আসতে পারে। কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বা আরও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বলছি, সেটা দেশের বেশিরভাগ জায়গায় কিন্তু সম্ভাবনা রয়েছে। এর কারণে দেশের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাফল্যের বিদ্যুৎ খাত এখন অনেকটাই বিপর্যয়ের মুখে। বিপুল অঙ্কের বকেয়া পরিশোধে ব্যর্থ হলে মুখ থুবড়ে পড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি খাতে সরকারের বকেয়া 42,000 কোটি টাকা। বন্ড ছেড়ে আপাতত সমাধানের চেষ্টা হলেও দীর্ঘমেয়াদে সাফল্যের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। ঘরে ঘরে বিদ্যুৎ বা শতভাগ বিদ্যুতায়নের বাংলাদেশ ছিল সরকারের সফলতার স্লোগান। কিন্তু সেই সাফল্যের বিদ্যুৎ খাতে এখন বিপুল বকেয়ার হাঁসফাঁস দশা। তথ্য বলছে সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পাওনা দাঁড়িয়েছে 42,000 কোটি টাকায়। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা 37,641 কোটি টাকা, আর গ্যাস বিক্রির বকেয়া 3,425 কোটি টাকা। বিপুল বকেয়া পরিশোধের ডলার ও অর্থ যোগান আসবে কোত্থেকে, এ নিয়ে নিদারুণ চ্যালেঞ্জে সরকার। সংকট আসলে উৎপাদন সক্ষমতা নয়, বরং যে জ্বালানির, যে প্রাথমিক জ্বালানির যে সংগ্রহ করা, ক্রয় করা, সেটাই বড় সংকট। এবং সেটার কারণ হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমানে যে একটা আর্থিক সংকট যাচ্ছে, সেটার সাথে অবশ্যই যে জ্বালানি কিনতে হলে বৈদেশিক মুদ্রারও যোগান দিতে হয়। এই দুটো মিলেই আসলে মূল সমস্যাটা। বকেয়া চিত্র বিশ্লেষণে দেখা যায় বেসরকারি বা রেন্টাল ও আইপিবির মালিকরা পিডিবির কাছে পাবেন 15,254 কোটি টাকা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা 6,656 কোটি টাকা। ভারতের আদানির বকেয়া 4,140 কোটি টাকা। সরকারি কেন্দ্রের বকেয়া 9,648 কোটি টাকা। বিদ্যুৎ আমদানির জন্য ভারত পাবে 1,948 কোটি টাকা। দেশে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরির ফলে বিদ্যুতের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। কিন্তু জ্বালানির আমদানি নির্ভরতায় এখানে অর্থের যোগান নিশ্চিতে চ্যালেঞ্জের মুখে রয়েছে সরকার। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে আগামীতে বিদ্যুৎ খাত নিয়ে যে গভীর সংকট তৈরি হবে, সেটি নিশ্চিতভাবে বলা যায়। বিশ্লেষকরা বলছেন বকেয়া পরিশোধে ব্যর্থ হলে আরও বিপর্যস্ত হয়ে পড়বে বিদ্যুৎ খাত। আমরা একটা প্রোডাক্ট কিনলাম, সেটা পেমেন্ট যদি না করতে পারি, যে ব্যবসা করছে তার তো একটা এটা প্রোডাকশন করার একটা ক্ষমতা আছে। একটা পর্যায়ে গিয়ে কিন্তু সে আর পারবে না, ব্যাংকের থেকে লোন পাবে না, তার অন্য কোনো রেভিনিউ যদি না থাকে তাহলেও সে আসতে পারবে না। স্পেশালি আমরা যদি আইপিপির দিকে তাকাই, আইপিপি 2-1টি বড় কোম্পানি ছাড়া বেশিরভাগই 1টি বা 2টি পাওয়ার প্ল্যান্ট আছে। তাদের হয়তো অনেকেরই অল্টারনেট কোনো সোর্স নাই ইনকামের। তাদের একটা বিরাট অংশ বকেয়া পড়েছে। মাতার বাড়ি তো নতুন শুরু হওয়ার পরেও প্রচুর বাকি পড়ে গেছে। অর্থাৎ এই যে আমরা চলছে এইভাবে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানি আমরা দেখতে পাচ্ছি সবগুলো ক্ষেত্রেই টাকার অভাবে আমরা পয়সা দিতে পারছি না, তো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তখন ডেফিনেটলি একটা বড় ধরনের বিপদের মধ্যে আমরা পড়ব। বিদ্যুতের চাহিদা বাড়ছে, জ্বালানির চাহিদা বাড়ছে, এটা বাস্তবতা।
এখন এই অবস্থায় অর্থটা আসবে কোত্থেকে? তার কারণ বড় রকমের একটা বাজেট ঘাটতির মধ্যে বা বিশেষ করে যে রাজস্ব ঘাটতির মধ্যে এখন আমরা আছি, এবং এই কারণেই কিন্তু আসলে যে বন্ড ছেড়ে আসলে অর্থায়নের ব্যবস্থা করতে হচ্ছে। এগুলা একটা বড় রকমের চাপ তৈরি করতে পারে সামনের দিনগুলোতে আসলে এই বিদ্যুৎ জ্বালানি দুটো খাতেই। এবং বিশেষ করে আমি বলবো যে বিদ্যুৎ খাতে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই দেখা যাবে যে একটু পুনর্বিন্যাস করতে হচ্ছে, মানে হয়তো একটা বড় রকমের লোডশেডিংয়ের মধ্যে দিয়ে হলেও হয়তো যেতে হতে পারে, এবং সেটার কিন্তু যে ইমপ্লিকেশন ইকোনমিতে বিশেষ করে যে শিল্প বাণিজ্য এগুলোর ক্ষেত্রে, তখন কিন্তু সেটা আসলে সামাল দেওয়া একটু কঠিন হবে। বর্তমান সংকটের জন্য প্রতিযোগিতা ছাড়া ব্যয় বাড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ক্যাপাসিটি চার্জের দায় রয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। রাজধানী ঢাকায় দিন দিন কমে যাচ্ছে সবুজ বৃক্ষ, বাড়ছে তাপমাত্রা। পাশ্চাত্য দেশের আদলে কাজ ঘেরা সুউচ্চ ভবনের কারণে তাপমাত্রা ভয়াবহ রূপ নিয়ে যেন আগুন ঝরাচ্ছে। ধীরে ধীরে রাজধানী পরিণত হচ্ছে উত্তপ্ত নগরীতে। বিশেষজ্ঞরা বলছেন, কাচের বিল্ডিংগুলো এক একটি মৃত্যুকূপ। এসব বিল্ডিং থেকে বাইরে প্রচুর তাপ ছড়ায়। আইন না থাকায় বিল্ডিংয়ে কাচের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। 5 দশকে ঢাকার তাপমাত্রা বেড়েছে 3 থেকে 4.5 ডিগ্রি পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গবেষণায় সর্বোচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার দিক দিয়ে বিশ্বের 13,000 শহরের মধ্যে শীর্ষ 10 শহরের মধ্যে রয়েছে ঢাকার নাম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা করতে একটি আদর্শ শহরে 20% বনভূমি থাকলেও কোটি মানুষের এই শহরে রয়েছে মাত্র 8%। গত 10 বছরে ঢাকার সবুজ ও ফাঁকা জায়গা কমেছে প্রায় 20%। ফলে প্রকৃতির নির্মমতা দেখছে রাজধানীবাসী। অনেক গরম, গাছের ছায়ার নিচে বসা আছি, সবাই এখানে এসে বসে, ঠান্ডা বাতাস আসে, তো আমরা তার জন্য এখানে বসে আছি। প্রচণ্ড গরম পড়ছে, তো বাসায় অনেক গরম, টিকা যায় না। ফ্যান ছাড়লেও মনে করেন অনেক গরম লাগে। সকালবেলা বাসায় টিকিতে পারতেছিলাম না, ফ্যান ছাড়তেছি তারপরেও ঘামতেছে শরীর, এই জন্য এখানে এসে আর কি বসে আছি। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মানুষের পরিকল্পনার অভাবে উষ্ণ হয়ে উঠছে পরিবেশ। পরিকল্পনাহীনতার একটি বড় উদাহরণ বহুতল ভবনে নান্দনিকতা বাড়াতে কাচের ব্যবহার। দেখতে সুন্দর হলেও এসব ভবন পরিবেশগতভাবে ঝুঁকি বাড়াচ্ছে বহুগুণ। কাচের গ্লাসের ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এ ধরনের ভবনের ভিতর ও বাহিরে বেশি মাত্রায় তাপ উদ্গীরণ হয়। পাশাপাশি কাচের ভবনগুলো ঠান্ডা রাখতে এসিও ব্যবহার করা হয়। ভিতরের গরম বাতাস এসি বাইরে ছড়িয়ে দেয়, ফলে নগরের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। রোদ যে গ্লাস ভেদ করে ঢুকে যাচ্ছে, সেই রোদগুলো ভিতরে যে বিভিন্ন জিনিসে লাগার পরে হিট হয়, গরমে কনভার্ট হয়, হিট এনার্জিটা আপনার এটা তৈরি হয়। অনেক টাকা খরচ করে এটাকে ডাবল ঠান্ডা করছি, কারণ আমার নর্মাল যা ঠান্ডা দরকার ছিল তার চেয়ে এখন আমার রোদের গরমটাকেও ঠান্ডা করতে হচ্ছে। এই পুরো যে গরমটাকে আমরা ঠান্ডা করলাম, এটা গেল কোথায়? এটা আলটিমেটলি কিন্তু আমরা অ্যাটমসফিয়ারে ফেলে দিলাম বাইরের হিটিংয়ের যে ইউনিট দিয়ে। তার মানে আমাদের রাস্তা দিয়ে যারা চলছে, যারা আমাদের ঘরের বাইরে আছে, তাদের গায়ের উপরে আমরা আসলে তাপ ঢেলে দিচ্ছি সবগুলো বিল্ডিং থেকে। এই কারণে এটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যাপারে আইনে কোনো নির্দেশনা না থাকায় নেওয়া যাচ্ছে না কোনো ব্যবস্থা। ফলে এসব কাচের ভবনের সংখ্যা দিন দিন বাড়ছে। গ্লাস বক্সগুলো তৈরি করছেন, উঁচু বিল্ডিংগুলো তৈরি করছেন, ফুল এসি করছেন। তার মানে ওখানে আপনি ধরেই নিচ্ছেন যে ওখানকার আগুনের সব সাথে সাথে ওখানকার অক্সিজেনটা খেয়ে ফেলবে। আগুন তো অক্সিজেনটা দিয়েই জ্বলে, তার মানে অক্সিজেন শেষ। এবার আপনি নিঃশ্বাস নিলে আর কোনো অক্সিজেন যাবে না। তার মানে আপনি ধরে নিয়েছেন, বলে দিয়েছেন যে তোমরা মরে যাও। এই ধরনের ডিজাইন করাটা হচ্ছে। এই জায়গাগুলোতে আমি আর্কিটেক্টদেরকে বিশেষ করে বলবো যে তারা যেন এখান থেকে ফিরে আসে, কারণ আর্কিটেক্টদের হাত দিয়ে এই ভুলগুলো বেশি হচ্ছে। যদি এখনই এসব কাচের দেয়াল নির্মাণের নীতিমালা তৈরি করা না হয়, তাহলে ভবিষ্যতে রাজধানী সহ সমগ্র দেশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। আলুর বাজারে অস্থিরতা এখনো কমেনি। ভরা মৌসুমেও দাম নাগালের বাইরে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। পেঁয়াজও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ডিম ও সবজির দাম অপরিবর্তিত থাকলেও চড়া মুরগি আর মাছের বাজার। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। ভরা মৌসুমেও আলুর দাম দ্বিগুণ। সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 টাকা কমলেও দাম এখনো নাগালের মধ্যে নয় বলছেন ক্রেতারা। গত সপ্তাহেই কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজ, সেখান থেকে দাম আর কমেনি। বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা দরে। গতকাল কিনছিলাম 50 টাকা কেজি পাইকারি,
আর আজকে কিনছি 53 টাকা কেজি। এই পেঁয়াজ ব্যস্ত হইতেছে আমরা 56 টাকা কেজি। আলুর রেটটা মোটামুটি ভালোই আছে, 46 টাকা কেজি বেশি বর্তমানে, 230 টাকা পারলাম। পেঁয়াজ আলুর মতো মুরগির বাজারও অস্থির। ঈদের পর কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকা আর সোনালী মুরগি 370 টাকা। আজকে ব্রয়লার বেচতেছি আমরা 210 200 বেচতেছি, আর সোনালী বেচতেছি 380 70 এরকম বেচতেছি। মাছের বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম ধরা ছোঁয়ার বাইরে। এর 1 কেজি মাছের দাম 2200 টাকা কেজি। সবাই তো কিনতারে না, 100 জন আইলে 2 জন 3 জনে কিনতারে। পাবদা মাছ 600 টাকা কেজি চাইতেছে, দাম বেশি, এই সপ্তাহে দাম বাইরে গেছে। বেশিরভাগ নিত্যপণ্যের উচ্চ দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ। যে টাকার স্যালারি পায়, ঘর ভাড়া সব মিলে খাওয়া দাওয়া, যে এটা মানে পড়াশোনার ছেলেমেয়ের ব্যয় বার করা অনেক কঠিন হয়ে পড়ছে আসলে বর্তমান পরিস্থিতি। মানে যে আমার যে বাজেটটা, এই বাজেটে মানে হচ্ছে না, তার থেকে আরও বেশি হচ্ছে। চাউল ডাল তেল লবণের দাম যদি কম হয় তাহলে সব কিছু মানুষ সুবিধা পাওয়া যায়। এত ধার করে খাবেন, না হয় অন্য ওয়েতে উপার্জন করে খেতে হবে। আমরা মধ্যবিত্তরা এখন ওই অবস্থার মধ্যে আছি, খেয়ে পরে বেঁচে আছি আর কি কোনো রকম। এই যে মাছ কিনলাম, মাছের দাম গত সপ্তাহে ছিল একরকম, আজকে আবার তার চেয়ে বেশি হয়ে গেছে। এখন কেন বেশি হয় এটা তো কোনো উত্তর কেউই দিতে পারে না। 1000 টাকার আমি নিয়ে আসলাম কাঁচা তরকারি কিনতেই আমার 1000 টাকা বাজে, তাহলে সেখানে আমি আমিষ জাতীয় জিনিস বা শর্করা জাতীয় জিনিস, মাছ মাংস এগুলো কিনবো কিভাবে? তবে সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত আছে ডিম আর সবজির দাম। সাদা মুরগি ডিম আছে 110 টাকা ডজন, হাঁসের ডিম 160 টাকা ডজন। কোনোটারই দাম বাড়ে নাই, একই দামই রয়েছে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। দুই নেতার উপস্থিতিতে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দুই দেশের মধ্যে একটি লেটার অফ ইন্টেন্টও সই হয়। চলতি বছরেই দেশটির সঙ্গে সই হবে একটি মুক্ত বাণিজ্য চুক্তি। থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক এখন ব্যাংককের রেকর্ড উষ্ণতাকেও ছাড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। লাল গালিচা সংবর্ধনা জানায় থাই প্রধানমন্ত্রী থ্রেসা থাভিসিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। এরপর দুদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থ্রেসা থাভিসিন একান্ত বৈঠক করেন। পরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়। সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তিতে সম্মত হয়। এছাড়াও জ্বালানি, পর্যটন, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দুই দেশের মধ্যে লেটার অব ইন্টেন্ট এ সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড। পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে ঢাকা ও ব্যাংকক। এ সময় যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনার সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন থাই প্রধানমন্ত্রী। Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. Thailand has also given our support towards Bangladesh's endeavor in order to achieve a sustainable solution in this matter. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন। তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। His official visit will remain a milestone in our bilateral relations. It has ushered in a new era of fruitful partnership between our two countries. প্রস্তাব দেন বাংলাদেশের পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ ও স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের সহযোগিতার। I assured the Prime Minister to take the necessary measures for investment facilitation and ease of doing business in Bangladesh. I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand.
থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে আশ্বস্ত করেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দেবে। একই সাথে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে আসিয়ানভুক্ত দেশগুলোর অন্যতম প্রভাবশালী এই দেশ থাইল্যান্ড। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ব্যাংকক, থাইল্যান্ড। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ভালোভাবেই এগিয়ে চলছে। বরং বিএনপি যদি এখনো নির্বাচনমুখী না হয়, ভবিষ্যতে এটি ডামি দলে পরিণত হবে। সকালে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে কোনো বিএনপি নেতার নামে মামলা হয়নি, কাউকে কারাগারে যেতে হয়নি। মাইনুল শোভনের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, এরপরও দেশের উন্নতি চোখে পড়ে না বিএনপি নেতাদের। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপির নির্বাচন বিরোধী ভূমিকা সত্ত্বেও দেশের জনগণ উৎসাহের সাথে ভোট দিয়েছে। উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির ভূমিকার সমালোচনা করেন তিনি। তার মতে, রাজনীতিতে অচিরেই উপযোগিতা হারাবে দলটি। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র, নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোরালো। দেশকে কারাগারে পরিণত করা হয়েছে, বিএনপির এমন অভিযোগেরও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতার বিরুদ্ধে মামলা নেই। রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতাকর্মী কারাগারে নেই। যাদের বিরুদ্ধে মামলা আছে, কারাগারে আছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপকর্ম, অপরাধের মামলা রয়েছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশটির উচিত ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রশ্ন তোলা, অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলা অনেক পরের বিষয়। ইসরায়েলের যে গণহত্যা, এই গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা, এর ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ দিয়ে বিরোধীদের নির্যাতন করতে পারলেও বর্ডারে বাংলাদেশি হত্যা থামাতে পারে না সরকার। মানুষের পেটের জ্বালা কমাতে পারে না ক্ষমতাসীনরা। দেশ কোনোভাবেই চলছে না দাবি করে তারা অভিযোগ করেন, মেগা প্রকল্পের নামে লুটপাট করে ভারতের সহযোগিতায় নদী ভরাট করে ফেলা হচ্ছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দাবি করেছেন, ভারতের 527 পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে, ক্যান্সারের উপাদান পাওয়া গেছে 2টি ঔষধে। ভারতের আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মানুষ। সীমান্তে আরও একজনকে হত্যা করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি প্রশ্ন তোলেন, ভারত বন্ধু হয়ে থাকলে সীমান্তে এখনো গুলি কেন? এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে, কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন। বাংলার মানুষ তাহা কোনোদিনও গ্রহণ করতে পারে না। এদিকে দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে, প্রজাতন্ত্রের কর্মচারী আর ভারতের সহযোগিতায় দেশের মানুষকে শাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
তিনি বলেন, ষড়যন্ত্র করে আওয়ামী লীগই ক্ষমতায় গেছে, বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। পুলিশ দিয়ে বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে, বর্ডারের হত্যা থামাইতে পারে না, মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না। কি রিকশাওয়ালা ভাইরা, বন্ডুটির দাম বাড়ছে না কমছে? চালের দাম বাড়ছে না কমছে? আজকে সবজির দাম বাড়ছে না কমছে? বাড়ছে এই কারণে ওই গ্রামে যায় আওয়ামী লীগের যে মাস্তানরা সেই খেতে যায় আজকে কৃষকদেরকে বেচতে দেয় না, বলে আগে চাঁদা দাও তারপরে বেচতে পারবা। পরে পথচারী শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টার আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।